গল্পের শুরুতে আমরা দ্য শোশ্যাঙ্ক রিডেম্পশন নামে একটি কারাগার দেখতে পাই। এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগার। এখানে হাজার হাজার বন্দী রয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বন্দী এই কারাগার থেকে পালাতে পারেনি, কারণ এর নিরাপত্তা অত্যন্ত কঠোর। এমনকি এমন বন্দীও আছে যারা এই কারাগারে তাদের পুরো জীবন কাটিয়েছে, কিন্তু তারা কখনো পালানোর কথা ভাবেনি, কারণ পালানোর চেষ্টার শাস্তি মৃত্যুদণ্ড। দৃশ্যটি একটি আদালত কক্ষের দিকে যাত্রা করে এবং আমরা অ্যান্ডি নামে একজনকে দেখতে পাই, যিনি একটি প্রধান আমেরিকান ব্যাংকের ব্যাংকার। বিচারক তাকে তার স্ত্রী এবং তার প্রেমিকে হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেন, কিন্তু অ্যান্ডি দাবি করেন যে তিনি এই হত্যাকাণ্ডগুলি করেননি। কিন্তু অ্যান্ডির নির্দোষ প্রমাণের জন্য কোনো প্রমাণ নেই। ফলস্বরূপ বিচারক অ্যান্ডিকে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগার দ্য শোশ্যাঙ্ক রিডেম্পশনে পাঠান। অ্যান্ডির সাথে আরও বেশ কয়েকজন বন্দী রয়েছে। যখন এই বন্দীদের কারাগারে আনা হয়, তখন অন্যান্যরা নিজের মধ্যে বাজি ধরে যে আজ রাতে নতুন আগতদের মধ্যে কে কাঁদবে। তারা প্রত্যেকে সিগারেটের প্যাকেট বাজি ধরে। তারা প্রত্যেকে বাইরের লাইন থেকে একজন করে বন্দী বেছে নেয়। তারপর রেড নামের এক বন্দী অ্যান্ডির উপর বাজি ধরে, কারণ সে বিশ্বাস করে যে সে নির্দোষ এবং এমন এক ধনী পরিবার থেকে এসেছে যারা কখনো কষ্ট পায়নি। তাই সে বিশ্বাস করে যে আজ রাতে সেই প্রথম কাঁদবে। তারপর সমস্ত বন্দীদের এক লাইনে কারাগারে আনা হয় এবং প্রতিটি বন্দীকে তার সেলে আটকে রাখা হয়। কিছুক্ষণ পর রাত নেমে আসে এবং বয়স্ক বন্দীরা নতুন আগতদের উপর চিৎকার করতে শুরু করে, যাতে তারা ভয় পেয়ে কাঁদতে পারে। এবং ঠিক তাই ঘটে। নতুন আগতদের মধ্যে একজন কান্নায় ভেঙে পড়ে এবং বলে, আমি বাড়ি যেতে চাই। রক্ষীরা এসে তাকে কাঁদতে বলে, কিন্তু যখন লোকটি কান্না থামায় না, তখন রক্ষীরা তাকে সেল থেকে টেনে বের করে এত মারধর করে যে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে রেড অ্যান্ডির উপর তার বাজি হেরে যায় এবং রেড বুঝতে পারে যে অ্যান্ডি অবিশ্বাস্যভাবে শক্তিশালী, কারণ এত ভয় দেখানো সত্ত্বেও সে কোনো শব্দ করেনি। পরের দিন রেড তার সঙ্গীকে সিগারেটের প্যাকেট দেয় অ্যান্ডির উপর তার বাজি হেরে। তারপর আমরা অ্যান্ডিকে একা চুপচাপ নাস্তা খেতে দেখি। তারপর অ্যান্ডির সাথে দেখা হয় কারাগারের সবচেয়ে বয়স্ক বন্দী ব্রুকসের। এই কারাগারে ব্রুকসের 50 বছর পূর্ণ হতে চলেছে। অ্যান্ডি গোপনে ব্রুকসের কাছ থেকে কারাগারের ছোট বড় সকল নিয়মকানুন এবং প্রতিটি বন্দী সম্পর্কে শেখার চেষ্টা করে। এরপর ব্রুকস অ্যান্ডির কাছে কারাগারের প্রতিটি গোপন কথা প্রকাশ করে এবং তাকে বলে যে যদি তাকে বাইরে থেকে কিছু অর্ডার করতে হয়, তাহলে তার রেড নামে একজন বন্দীর কাছে যাওয়া উচিত। এই কথা শুনে অ্যান্ডিও আর অপেক্ষা করে না এবং সরাসরি রেডের কাছে যায় এবং রেডকে বলে যে আমি শুনেছি যে তুমি বাইরে থেকে যে কোনো কিছু অর্ডার করতে পারো। রেড তখন বলে, হ্যাঁ, আমি এটা অর্ডার করতে পারি, কিন্তু এটা এমন কিছু যা কাউকে পালাতে বা হত্যা করার জন্য কাজে লাগবে না। অ্যান্ডি রেডকে বলে যে তার একটা হাতুড়ি দরকার। নাম শুনে রেড জিজ্ঞেস করে, তোমার হাতুড়ি কেন লাগবে? তুমি কি এটা দিয়ে কাউকে মারবে না? অ্যান্ডি উত্তর দেয়, না, আমি কাউকে মারব না, এখানে আমার কোনো শত্রু নেই। এই কথা শুনে রেড বলে, এখানে তোমার কোনো শত্রু নেই, কিন্তু কিছু লোক শিগগিরই তোমার শত্রু হয়ে যাবে। সে কিছু লোকের দিকে ইঙ্গিত করে অ্যান্ডিকে সতর্ক করে যে তাদের তোমার উপর খারাপ নজর আছে, তাই তাদের থেকে দূরে থাকো। পরের দিন অ্যান্ডির অনুরোধে রেড তার জন্য একটি হাতুড়ি অর্ডার করে। হাতুড়িটি দেখে রেড হেসে ওঠে, কারণ এটি এত ছোট এবং রেড মনে মনে ভাবে এই হাতুড়ি দিয়ে জেলের মধ্যে দিয়ে সুড়ঙ্গ করতে 600 বছর সময় লাগবে। রেড তখন ব্রুকসকে হাতুড়িটি অ্যান্ডির সেলে পৌঁছে দিতে বলে। এভাবে দিন কেটে যায়। একদিন যখন অ্যান্ডি লন্ড্রিতে কাজ করছিল, তখন 3 জন খারাপ উদ্দেশ্য নিয়ে লোক তাকে ধরে ফেলে। অ্যান্ডি ছাড়া পাওয়ার চেষ্টা করে, কিন্তু সে একা তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। তাই তারা প্রথমে তাকে মারধর করে এবং তারপর তাকে যৌন নির্যাতন করে। এই চক্র চলতে থাকে। তারা ক্রমাগত তাকে ধরে, মারধর করে এবং তারপর তাকে যৌন নির্যাতন করে। 2 বছর কেটে যায় এবং ঘোষণা করা হয় যে ছাদ মেরামতের জন্য কিছু লোকের প্রয়োজন। রেড এবং অ্যান্ডি সহ বন্দীদের একটি দল গঠন করা হয়। তারা সকলেই কাজে যোগ দেয় এবং হ্যাডলি নামে একজন অত্যন্ত কঠোর নিরাপত্তারক্ষী ছাদে তাদের তদারকি করার জন্য দায়ী। হ্যাডলি একজন অত্যন্ত কঠোর ব্যক্তি, যিনি সামান্যতম লঙ্ঘনের জন্য বন্দীদের প্রহার করেন। যখন সমস্ত বন্দী ছাদে কাজ করছে, তখন হ্যাডলি একটু চিন্তিত হয়ে পড়ে এবং তার সঙ্গীদের বলে, আমার ভাই সম্প্রতি মারা গেছে এবং আমার তার অ্যাকাউন্টে $50,000 আছে। এখন আমার ভাইয়ের এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই, অতএব তার টাকার ওপর আমার অধিকার আছে। কিন্তু সমস্যা হলো, যখন আমি এই $50,000 আমার অ্যাকাউন্টে স্থানান্তর করি, তখন সরকার আমার কাছ থেকে সমস্ত টাকা কর হিসেবে নিয়ে নেবে। হ্যাডলি যখন তার সঙ্গীদের সাথে এই বিষয়ে আলোচনা করছে, তখন অ্যান্ডি সবকিছু শুনতে পায়। অ্যান্ডি একজন ধনী ব্যাংকার, সরকারকে কর না দিয়ে এই টাকা কিভাবে তুলতে হয় তা জানে। তারপর চিন্তা না করেই অ্যান্ডি হ্যাডলির কাছে যায়
এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার স্ত্রীকে বিশ্বাস করো? এই কথা শুনে হ্যাডলি রেগে যায় এবং অ্যান্ডিকে ধরে তার ছাদের কিনারায় টেনে নিয়ে যায়। কিন্তু তাকে ফেলে দেওয়ার আগে অ্যান্ডি তাকে বলে যে যদি সে তার স্ত্রীকে বিশ্বাস করে এবং তার সাথে প্রতারণা না করে তাহলে সে সহজেই তার ভাইয়ের টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারে এবং তা কোনো কর ছাড়াই। যেহেতু সরকারের একটি নিয়ম আছে যা একজন পুরুষকে তার জীবদ্দশায় তার স্ত্রীকে $10,000 পর্যন্ত উপহার দেওয়ার অনুমতি দেয় এবং এই টাকা করমুক্ত। অ্যান্ডি আরও বলে যে বাইরের আইনজীবী নিয়োগ করলে তার অনেক খরচ হবে, কিন্তু আমি তোমার জন্য এটা বিনামূল্যে করতে পারি। হ্যাডলি তারপর জিজ্ঞেস করে, তুমি বিনিময়ে কি চাও? অ্যান্ডি হেসে বলে, আমি কিছুই চাই না, তোমার কাজ শেষ হলে আমার সব বন্ধুদের বিয়ের দাও। পরের দিন সব বন্দী ছাদে বসে তাদের বিয়ের উপভোগ করছে। অ্যান্ডি হ্যাডলির কাজ করে ফেলেছিল, কিন্তু অ্যান্ডি বিয়ের পান করে না। সে এক কোণে বসে আছে, সবাইকে বিয়ের পান করতে দেখে খুশি। অ্যান্ডির বন্ধুরাও তার সাথে খুব খুশি, কারণ কারাগারে বিয়ের পান করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু অ্যান্ডি তাদের ইচ্ছা পূরণ করে। সময় চলে যায় এবং অ্যান্ডি এবং রেডের বন্ধুত্ব আরও গভীর হয়। কয়েকদিন পরে কারাগারের সমস্ত বন্দীদের একটি সিনেমা দেখানো হয় এবং সবাই রিটাল হেওয়াতের একটি সিনেমা দেখছে। তারপর অ্যান্ডি রেডের কাছে আসে এবং বলে, আমি রিটা হেওয়ার্থের একটি বড় পোস্টার চাই। অ্যান্ডি রেডের কাছে পোস্টারটি চায় কারণ পুরো কারাগারে রেডই একমাত্র ছিল যে বাইরে থেকে যে কোনো কিছু অর্ডার করতে পারত। তারপর অ্যান্ডি চলে যায়, কিন্তু সে বেরিয়ে আসার সাথে সাথেই সেই একই 3 জন লোক দাঁড়িয়ে আছে যারা অ্যান্ডিকে গালি দিত। তারা অ্যান্ডিকে তাদের সাথে আসতে বলে, কিন্তু এবার অ্যান্ডি রাজি না। অ্যান্ডি রাজি না হলে তারা তাকে ধরে তার উপর জোর করার চেষ্টা করে, কিন্তু অ্যান্ডি পাল্টা লড়াই করে। কিন্তু তাদের মধ্যে 3 জন আছে, এই কারণে তারা অ্যান্ডিকে ভয়ঙ্করভাবে মারধর করে। কিন্তু আজ তারা অ্যান্ডিকে কিছুই করতে পারছে না। কিন্তু তারা অ্যান্ডিকে এত মারধর করে যে অ্যান্ডিকে 1 মাসের জন্য হাসপাতালে ভর্তি করা হয় এবং যে লোকটি তাকে মারধর করেছিল তাকেও 1 সপ্তাহের জন্য নির্জন কারাগারে রাখা হয়। 1 সপ্তাহ পরে যখন সে তার সেলে ফিরে আসে, সেই একই অফিসার যার কাছ থেকে অ্যান্ডি $30,000 কর বাঁচিয়েছিল সেখানে থাকে। কেউ একজন এই অফিসারকে বলেছিল যে অ্যান্ডি তাকে এত মারধর করেছে যে বেচারা লোকটিকে 1 মাসের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন অফিসার লোকটিকে এত মারধর করে যে সে স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। 1 মাস পরে যখন অ্যান্ডি হাসপাতাল থেকে তার সেলে ফিরে আসে, তখন সে তার সেলে রিটা হেওয়ার্থের একটি বড় পোস্টার দেখতে পায়, যা রেডের পক্ষ থেকে একটি স্বাগত উপহার। এভাবেই দিন কেটে যায় যতক্ষণ না একদিন জেল ওয়ার্ডেন নিরাপত্তা রক্ষীদের সাথে অ্যান্ডির সেলে আসে এবং তল্লাশির নির্দেশ দেয়। সেলে তল্লাশি চালানোর পর এবং কিছুই না পাওয়ার পর ওয়ার্ডেন তার সামনে একটি পোস্টার দেখতে পায়। ওয়ার্ডেন বলে, আমি সেলগুলিতে পোস্টার লাগাতে দেই না, কিন্তু তুমি এটা তোমার সেলগুলিতে লাগাতে পারো। তল্লাশি আসলে একটি অজুহাত। ওয়ার্ডেনকে বলেছিল যে অ্যান্ডি কিভাবে তাকে $30,000 কর বাঁচিয়েছে, অতএব ওয়ার্ডেন তার নিজের সুবিধার জন্য অ্যান্ডির সাথে দেখা করতে চেয়েছিল। অ্যান্ডির হাতে একটি বাইবেল থাকে যা সে নিয়ে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে ফিরে আসে এবং বাইবেলটি অ্যান্ডিকে ফেরত দিয়ে বলে এতেই মুক্তি নিহিত। পরের দিন ওয়ার্ডেন অ্যান্ডিকে তার অফিসে ডেকে বলে যে তার মতো বুদ্ধিমান লোকের কারাগারে থাকা উচিত নয়। তাই ওয়ার্ডেন অ্যান্ডিকে লাইব্রেরির সহকারী হিসাবে নিযুক্ত করে। লাইব্রেরিটিতে বুকস নামের একজন বৃদ্ধ লোক কাজ করে, যিনি বহু বছর ধরে দায়িত্বে আছেন। ঠিক তখনই যে অফিসারের জন্য অ্যান্ডি $60,000 জমা করেছিল, সে আরেকজন অফিসারকে অ্যান্ডির কাছে নিয়ে আসে। আসলে তার একটি আইটিআর সমস্যা ছিল, যা অ্যান্ডি কয়েক মিনিটের মধ্যেই পূরণ করে। এটি অ্যান্ডিকে কারাগারে আলোচনার বিষয় করে তোলে। বছর যত গড়াচ্ছে অ্যান্ডির কাজের চাপ বাড়তে থাকে। ফলশ্রুতি অ্যান্ডি একজন সহকারীর প্রয়োজন হয় এবং সে তার সবচেয়ে ভালো বন্ধু রেডকে তালিকাভুক্ত করে। একদিন লাইব্রেরিতে ব্রুকস একজন বন্দির গলায় ছুরি ধরে এবং বিনা কারণে তাকে হত্যার হুমকি দেয়। সরকার আসলে তার সাজা কমিয়ে দিয়েছে, কিন্তু সে যেতে অস্বীকার করে। সে 50 বছর ধরে কারাগারে আছে। সে এই কারাগারে তার পুরো জীবন কাটিয়েছে এবং সে সম্পূর্ণরূপে ভুলে গেছে যে বাইরের পৃথিবী কেমন। এই কারাগারটি তার আসল পৃথিবী এবং সে মনে করে যে যদি সে কাউকে খুন করে তাহলে তার সাজা বৃদ্ধি পাবে এবং তাকে কারাগারে রাখা হবে। অ্যান্ডির প্ররোচনায় ব্রুকস সেই ব্যক্তিকে মুক্তি দেয় যার কাছে সে ছুরি ধরেছিল। এখন যখন ব্রুকস জেল থেকে মুক্তি পায়, তখন সে বাইরের পৃথিবীকে খুব অদ্ভুত মনে করে। 50 বছরে বিশ্বের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে রাস্তায় একটাই গাড়ি থাকত, এখন রাস্তাঘাট যানবাহনে ভিড়ে ভরা। কিছুদিন পর সে একটা সুপারমার্কেটে কাজ শুরু করে, কিন্তু বাইরের জগতে সে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে ক্রমাগত কারাগারের কথা মনে করে এবং ফিরে আসতে চায়। তাই সে মাঝে মাঝে অপরাধ করার কথা ভাবে, যাতে সে আবার সেখানে ফিরে যেতে পারে। কিন্তু ব্রুক তার বয়সে
কোনো অপরাধ করতে চাইত না। এই ব্যস্ত দ্রুতগতির জীবনে টিকে থাকতে না পেরে সে নিজের জীবন নেয়। মৃত্যুর আগে সে তার সহবন্দীদের কাছে একটি চিঠি লেখে, যা সবাই খুব আবেগের সাথে পড়ে। আমরা তখন সেই কারাগারটি দেখি যেখানে ওয়ার্ডেন একটি নতুন প্রোগ্রাম শুরু করেন। এই প্রোগ্রামে বন্দীদের কারাগারের বাইরে কাজ করার জন্য নিয়ে যাওয়া হয়, যাতে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করতে শিখতে পারে। বন্দীরা এই কাজে সম্মত হয় কারণ তারা বাইরের অভিজ্ঞতাও পেতে চায়। এইভাবে ওয়ার্ডেন এই বন্দীদের নিয়োগ করে। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ওয়ার্ডেন অসংখ্য চুক্তি নিশ্চিত করে, কারণ বন্দীদের শ্রম খুবই সস্তা। স্থানীয় নির্মাণ শ্রমিকরা অন্য কোথাও কাজ খুঁজে পায় না। ওয়ার্ডেন তার নিজের বন্দীদের অর্ধেক দামে তাদের কাজ করিয়ে নেয়, কারণ বন্দীরা এমন শ্রমিক নয় যা সে দিতে পারে। অতএব ওয়ার্ডেন বন্দীদের বিনামূল্যে কাজ করিয়ে প্রচুর অর্থ উপার্জন করে, এবং এই অর্থ তার কালো টাকা। যাই হোক, একজন ব্যাংকার হওয়ার কারণে অ্যান্ডি ওয়ার্ডেনের সমস্ত কালো টাকা সাদা টাকায় রূপান্তর করে। অ্যান্ডি এই টাকা এমন একজন ব্যক্তির নামে জমা করে যার অস্তিত্বই নেই, এবং তার অ্যাকাউন্টে স্থানান্তর করে, যাতে পুলিশ জানতে পারে তারা এমন একজনকে খুঁজতে থাকে যার কখনো অস্তিত্বই ছিল না। টমি নামে একজন নতুন বন্দী কারাগারে আসে। টমি খুব ছোট এবং এই অল্প বয়সে ইতিমধ্যেই অনেক কারাগারে গেছে। টমির খুব বন্ধুসুলভ স্বভাব ছিল, তাই সে দ্রুত অনেক বন্দীর সাথে বন্ধুত্ব করে ফেলত। একদিন খাবার টেবিলে টমি সবাইকে বলল, আমি বছরের পর বছর ধরে চুরি করে আসছি, সেই কারণেই আমি এখানে অনেক কারাগারে গিয়েছি, এবং এবারও চুরি করার কারণেই আমি এই কারাগারে আছি। টমির কথা শুনে অ্যান্ডি তাকে বলল, যদি তুমি বারবার চুরি করতে করতে ধরা পড়ো, তাহলে এর মানে হলো এটা তোমার জন্য উপযুক্ত নয়, তোমার চুরি করা ছেড়ে দেওয়া উচিত। টমি অ্যান্ডির কথা একেবারে সঠিক বলে মনে করে, তাই টমি রেডের কাছ থেকে অ্যান্ডি সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। টমি রেডকে বলে যে অ্যান্ডি খুব বুদ্ধিমান এবং ভদ্র ব্যক্তি, তাকে কেন কারাগারে রাখা হয়েছে। রেড তাকে বলে যে অ্যান্ডি একজন বড় ব্যাংকার ছিল, কিন্তু সে তার স্ত্রী এবং তার প্রেমিককে হত্যা করেছিল, যার কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই কথা শুনে টমি চিন্তায় ডুবে যায়, যেন তার কিছু মনে আছে। সে তারপর অ্যান্ডিকে ফোন করে। টমি এখন অ্যান্ডি এবং রেডের মুখোমুখি হয়। টমি তাদের বলে যে 4 বছর আগে সে একটি কারাগারে গিয়েছিল, সেখানে আরেকজন বন্দীর সাথে দেখা হয়েছিল, যে তাকে বলেছিল যে এক রাতে সে একটি বাড়ি থেকে চুরি করতে গিয়েছিল। ডাকাতির সময় মালিক জেগে ওঠে। গ্রেফতারের ভয়ে সে মালিক এবং তার স্ত্রীকে হত্যা করে। পরে সে আবিষ্কার করে যে তারা স্বামী স্ত্রী নয়, বরং প্রেমিক, এবং মহিলাটি একজন বিশিষ্ট ব্যাংকারের স্ত্রী। কিছু সময় পরে যখন আমি একটি সংবাদপত্রের প্রতিবেদন পড়ি, তখন জানতে পারি যে পুলিশ যখন এই 2টি হত্যার তদন্ত করে, তখন তারা সন্দেহ করে যে ব্যাংকার তাদের হত্যা করেছে। অতএব ব্যাংকারকে তার স্ত্রী এবং তার প্রেমিকের হত্যার জন্য গ্রেফতার করা হয়েছিল। এখানেই আমরা জানতে পারি যে অ্যান্ডি নির্দোষ ছিল। এইসব জানার পর অ্যান্ডি ওয়ার্ডেনের কাছে যায় এবং তাকে সবকিছু বলে, কিন্তু ওয়ার্ডেন ইচ্ছাকৃতভাবে তাকে অবিশ্বাস করে, কারণ অ্যান্ডি তার কালো টাকা সাদা করে এবং সবকিছু জানে। তার গোপন কথা, যদি অ্যান্ডি চলে যায় তাহলে ওয়ার্ডেন আর কোনো টাকা আয় করতে পারবে না এবং তার গোপন কথা সম্ভবত প্রকাশিত হবে। তাই সে অ্যান্ডিকে বলে, এটা মিথ্যা, আমি প্রতিদিন এই ধরনের গল্প শুনি। অ্যান্ডি ওয়ার্ডেনকে প্রতিশ্রুতি দেয়, আমি যদি মুক্তি পাই তবুও আমি তোমার গোপন কথা গোপন রাখব। কিন্তু ওয়ার্ডেন তার কথা শুনতে অস্বীকার করে। এটি দেখে অ্যান্ডি রেগে যায়, আমি এই লোকটিকে অনেক সাহায্য করেছি, তবুও আজ তার নির্দোষতা সত্ত্বেও সে আমাকে বের হতে দিচ্ছে না। তাই অ্যান্ডি ওয়ার্ডেনকে চিৎকার করে। ওয়ার্ডেন তারপর অ্যান্ডিকে 1 মাসের জন্য কারাগারে রাখে। পরে সে সরাসরি টমির কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি অ্যান্ডিকে যা বলেছিলে তা কি সত্য? টমি উত্তর দেয়, হ্যাঁ, এটা একেবারেই সত্য। তারপর সে টমিকে জিজ্ঞাসা করে যে সে আদালতে সাক্ষ্য দিতে পারে কিনা। টমি বলে, হ্যাঁ, আমি রাজি। এই কথা শুনে ওয়ার্ডেন ওপরের তলার গার্ডকে সংকেত দেয় এবং গার্ড টমিকে গুলি করে। ওয়ার্ডেন তারপর অ্যান্ডির কাছে যায় এবং তাকে বলে যে টমিকে গুলি করা হয়েছিল কারণ সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু অ্যান্ডি বুঝতে পারে কেন টমিকে গুলি করা হয়েছিল এবং সে মনে করে যে ওয়ার্ডেন একজন ভয়ঙ্কর ব্যক্তি। অ্যান্ডি ওয়ার্ডেনকে বলে, এখন থেকে আমি আর কখনো তোমার কাজ করব না। ওয়ার্ডেন তারপর বলে, তুমি আমার কাজ করতে হবে, না হলে আমি তোমার জন্য এই কারাগারকে নরকে পরিণত করব। সে চলে যাওয়ার সাথে সাথে ওয়ার্ডেন নিরাপত্তারক্ষীকে তাকে আরও 1 মাস কারাগারে রাখতে বলে। কারাগারটি ছিল একটা ভয়ঙ্কর জায়গা, যেখানে বন্দীদের পুরো 1 মাস ঘন কালো অন্ধকারে কাটাতে হতো। সারা জেলে খবর ছড়িয়ে পড়ে যে অ্যান্ডি এমন একটি অপরাধের জন্য কারাদণ্ড ভোগ করছে যা সে কখনো করেনি। সমস্ত বন্দী অ্যান্ডির জন্য খুব দুঃখিত। এখন 2 মাস কারাগারে কাটানোর পর যখন অ্যান্ডি বেরিয়ে আসে, রেড তার কাছে আসে। অ্যান্ডি রেডকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো এই কারাগার থেকে বেরিয়ে আসবে?
রেড বলে, হ্যাঁ, কিন্তু শুধুমাত্র যখন আমি খুব বৃদ্ধ হব এবং আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে। অ্যান্ডি বলে, আমি এখান থেকে চলে যাব এবং মেক্সিকো যাব। মেক্সিকোতে একটি সুন্দর সমুদ্র সৈকত আছে। বলা হয় যে একজন ব্যক্তি সেখানে নিজেকে হারিয়ে ফেলে। আমি সেখানে একটি রেস্তোরাঁ খুলব। আমি সমুদ্র সৈকতে আমার নৌকা মেরামত করব এবং সেখানে আমার জিনিসপত্র আনার জন্য একজন কাঠম্যানের প্রয়োজন হবে। সে আসলে রেডের কথা বলছিল। এটা শুনে রেড বলে যে আশা একটা বিপজ্জনক জিনিস। এটা এমনকি একজন মানুষকে পাগল করে দিতে পারে। তোমাকে বাস্তবতার জগতে ফিরে যেতে হবে। মেক্সিকো এখান থেকে অনেক দূরে। এই বলে রেড চলে যেতে শুরু করে। কিন্তু যাওয়ার আগে অ্যান্ডি রেডকে প্রতিশ্রুতি দিতে বলে যে যদি সে কখনো মুক্তি পায় তাহলে সে তার জন্য একটা কাজ করবে। রেড বলে, হ্যাঁ, আমি করব। তারপর অ্যান্ডি রেডকে একটি ঠিকানা দেয় এবং বলে, যখনই তুমি মুক্তি পাবে এমন জায়গায় যাও যেখানে একটি বিশাল মাঠের মাঝখানে একটি সুন্দর গাছ আছে। সেই গাছের নিচেই আমি আমার স্ত্রীকে প্রস্তাব দিয়েছিলাম। সে রেডকে বলে, ওই গাছের নিচে একটি দেয়ালের ভিতরে তুমি একটি কালো পাথর পাবে যার নিচে আমি একটি বাক্স লুকিয়ে রেখেছি। যখন তুমি মুক্তি পাবে সেখানে যাও এবং ভিতরে কি আছে তা খুঁজে দেখো। অ্যান্ডি চলে যায় এবং সোজা ওয়ার্ডেনের কাছে যায়। তার কাজ শেষ করার পর সে তার সমস্ত নথি একটি বিশেষ সেফে রাখে। নথিপত্র রাখার পর ওয়ার্ডেন অ্যান্ডিকে তার পোশাক দেয়। সে অ্যান্ডিকে তার কাপড় ইস্ত্রি করতে এবং জুতো পালিশ করে আয়নার মতো উজ্জ্বল করতে বলে। অ্যান্ডি তারপর তার সেলে ফিরে আসে। এদিকে রেড সেই রাতে খুব চিন্তিত থাকে। ভয় পায় যে অ্যান্ডি আত্মহত্যা করতে পারে। রাত কেটে যায় এবং সকাল আসে। সকাল হওয়ার সাথে সাথে সমস্ত বন্দির সেলের দরজা খুলে যায় এবং সবাই বেরিয়ে আসে। কিন্তু অ্যান্ডি বের হয় না। 20 বছরের মধ্যে এই প্রথম কোনো বন্দি সকালে তাদের সেল থেকে বেরিয়ে আসেনি। রেড তখন অ্যান্ডির সেলের দিকে মনোযোগ দেয় এবং তার উদ্বেগ আরও বেড়ে যায়। ভাবছে অ্যান্ডি আত্মহত্যা করেছে কিনা। ঠিক তখনই একজন প্রহরী রেগে গিয়ে অ্যান্ডির সেলের দিকে ছুটে যায়। কিন্তু যখন সে আসে তখন তার চোখ বড় বড় হয়ে যায়। ভেতরে কেউ নেই এবং অ্যান্ডি পালিয়ে গেছে। আমরা তখন দেখতে পাই ওয়ার্ডেন জুতো খুলে সেগুলো পরছে, কিন্তু বাক্সে অ্যান্ডির পুরনো জুতো আছে, তার নয়। ঠিক তখনই পুরো জেল জুড়ে সাইরেন বেজে ওঠে, পালানোর ইঙ্গিত দেয়। ওয়ার্ডেন অ্যান্ডির সেলের দিকে ছুটে যান এবং দেখেন যে অ্যান্ডি নিখোঁজ। তারপর সে নিরাপত্তারক্ষীকে রেডকে নিয়ে যেতে বলেন, যে সবসময় অ্যান্ডির সাথে থাকত। রেডকেও ডাকা হয়। ওয়ার্ডেন রেডকে জিজ্ঞাসা করে অ্যান্ডি কোথায়। রেড উত্তর দেয়, আমি কিভাবে জানব। এতে ওয়ার্ডেন রেগে যায়। সে জিজ্ঞাসা করে সে কি কোনো ভূত ছিল যে রাতারাতি উধাও হয়ে গিয়েছিল। রেগে ওয়ার্ডেন চারপাশে পড়ে থাকা পাথর তুলে নেয় এবং রক্ষীদের এবং রেডকে মারতে শুরু করে। এমনকি সে দেয়ালে লাগানো পোস্টারের দিকেও একটি ছুঁড়ে মারে, কিন্তু পাথরটি পড়ে না, বরং পোস্টারের মধ্য দিয়ে চলে যায়। ওয়ার্ডেন যখন ভেতরে পৌঁছায় তখন সে দেখতে পায় যে অ্যান্ডি একটি বিশাল সুড়ঙ্গ খনন করেছে। দেয়ালের শক্তি দেখে সবাই অবাক হয়ে যায়। মেশিন ছাড়া এই দেয়াল ভেদ করে সুড়ঙ্গ করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু অ্যান্ডি অসম্ভবকে সম্ভব করে পালিয়ে যায়। তারপর সমস্ত রক্ষীরা সেই জায়গায় যায় যেখানে অ্যান্ডি বেরিয়ে এসেছিল। সেখানে তারা অ্যান্ডির পুরনো কাপড় এবং হাতুড়িটি খুঁজে পায় যা অ্যান্ডি 20 বছর আগে রেডের কাছ থেকে ধার করেছিল। এই হাতুড়িটি অ্যান্ডি গত 20 বছর ধরে তার ঘরের দেয়াল ভেদ করার জন্য ব্যবহার করে আসছে। 20 বছর ধরে অ্যান্ডি এত যত্ন সহকারে কাজ করেছে যে কেউ টেরও পায়নি। তাছাড়া সে দেয়াল থেকে বের হওয়া যে কোনো ময়লা তার পকেটে রেখে মাটিতে ছড়িয়ে দিত। শেষবার যখন অ্যান্ডি ওয়ার্ডনের জন্য কাজ করত তখন সে ওয়ার্ডনের সমস্ত অবৈধ অর্থের নথিপত্র রেখে দিত এবং চালাকির সাথে তার বাইবেল তার সেফটিতে ওয়ার্ডনের চোখের সামনে রেখে ভান করত যে এটি তার নথি। সে ওয়ার্ডনের পোশাকও নিয়েছিল যা সে তাকে ইস্ত্রি করার জন্য দিয়েছিল এবং তারপরে তার পুরানো পোশাকগুলি তার উপর চাপিয়ে দেয়। সে ওয়ার্ডনের দেওয়া জুতাগুলি আয়না ফিনিশ করার জন্য পরিয়ে দেয়। রাতে সমস্ত আলো নিভে যাওয়ার সাথে সাথে অ্যান্ডি তার ঘরে খনন করা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। এরপর সে একটি নর্দমার পাইপ ভেঙে সরু নর্দমার পাইপ দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে, যে কারাগার থেকে কেউ কখনো পালাতে পারেনি। তবে যে নর্দমার পাইপ দিয়ে অ্যান্ডি হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছিল তা প্রায় 2 কিলোমিটার দীর্ঘ ছিল। পরের দিন সকালে অ্যান্ডি সেই ব্যাংকে যায় যেখানে ওয়ার্ডনের সমস্ত কালো টাকা রাখা হয়। এই টাকা একজন ব্যক্তির নামে যার অস্তিত্ব নেই। নথিপত্রের এই সম্পূর্ণ হেরফের অ্যান্ডি নিজেই করেছিলেন এবং ব্যাংকের অ্যাকাউন্টের মালিকের স্বাক্ষর জেল থেকে অ্যান্ডি জাল করেছিলেন। অতএব অ্যান্ডির ওয়ার্ডেনের সমস্ত টাকা তুলতে কোনো অসুবিধা হয় না। অ্যান্ডির কাছে সেই ব্যক্তির নামে সমস্ত নথি রয়েছে, তাই অ্যান্ডি ব্যাংকে যায় এবং সমস্ত টাকা তুলে নেয়। এই টাকার পরিমাণ $3,70,000। এর অর্থ হল অ্যান্ডি কেবল স্বাধীনই নন, ধনীও। এখানে আমরা জানতে পারি যে অ্যান্ডি কারাগারে প্রবেশের দিন থেকেই এটি পরিকল্পনা করে আসছিল। ওয়ার্ডেন কারাগারে অ্যান্ডির সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন এবং এমনকি টমিকে হত্যা করেছিলেন। তাই তিনি মিডিয়ার কাছে ওয়ার্ডেনের অবৈধ অর্থের প্রমাণ দেন।
পরের দিন সকালে সংবাদপত্রে খবর প্রকাশিত হয় এবং ওয়ার্ডেন যখন সিন্দুকটি খোলেন তখন তিনি তার নথিপত্র নয় বরং একটি বাইবেল খুঁজে পান। বাইবেলের প্রথম পৃষ্ঠায় অ্যান্ডি লিখেছিলেন, তুমি ঠিক বলেছ, এর মধ্যেই মুক্তি নিহিত। ওয়ার্ডেন যখন পাতা উল্টান তখন তিনি একটি হাতুড়ির চিহ্ন দেখতে পান। আসলে অ্যান্ডি বাইবেলের পাতা কেটে একটি ছাঁচ তৈরি করেছিল, যার ভেতরে সে তার হাতুড়ি লুকিয়ে রাখত। ২০ বছর আগে যখন ওয়ার্ডেন প্রথম অ্যান্ডির সেলে গিয়ে তার বাইবেল নিয়েছিল তখনও হাতুড়িটি ভেতরেই ছিল। এতে ওয়ার্ডেন হতবাক হয়ে যায়। ইতিমধ্যে ওয়ার্ডেনের অবৈধ অর্থের খবর সারা শহর জুড়ে ছড়িয়ে পড়েছে, তাই কারাগারের বাইরে সাংবাদিক এবং পুলিশ ওয়ার্ডেনকে গ্রেপ্তার করতে আসছে এবং তারা তাকে গ্রেপ্তার করার আগেই ওয়ার্ডেন নিজেকে গুলি করে। কিছুক্ষণ পরে অ্যান্ডির বন্ধু রেডের সাজাও মওকুফ করা হয় এবং সরকার তাকে চাকরি দেয়। কিন্তু রেড তার জীবনের ৪০ বছর কারাগারে কাটিয়েছে। বাইরের জগৎ সম্পর্কে সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়ে। রেড ব্রুকস যেখানে থাকতেন সেই একই ঘরে থাকেন এবং আত্মহত্যা করতে চলেছেন। কিন্তু তারপরে তিনি অ্যান্ডিকে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করেন। তারপরে তিনি একটি বিশাল তৃণভূমিতে গাড়ি চালিয়ে যান, যেখানে একটি বিশাল গাছ এবং একটি পাথরের প্রাচীর রয়েছে। দেয়ালে একটি কালো পাথর আছে এবং যখন সে পাথরটি তুলে নেয় তখন তার নিচে একটি বাক্স থাকে। বাক্সের ভেতরে কিছু টাকা এবং একটি চিঠি থাকে। এই চিঠিটি অ্যান্ডির। চিঠিতে বলা হয়েছে যে অ্যান্ডি কারাগারে যে জায়গার কথা বলেছিল সেখানেই রেডের জন্য অপেক্ষা করছে। আরও অ্যান্ডি লেখেন যে আশা একটি ভালো জিনিস। রেড তখন সেই জায়গায় পৌঁছায় এবং তীরে পৌঁছে দেখে যে অ্যান্ডি তার নৌকা মেরামত করছে। এই জায়গাটি এবং অন্য সবকিছুই অ্যান্ডির জেলে থাকা স্বপ্নের পুনরাবৃত্তি, যেখানে রেড মন্তব্য করেছিলেন যে আশা ভালো নয়। তারপর দুজনে আলিঙ্গন করে এবং গল্পটি এখানেই শেষ হয়। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন।